আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমেরিকাতে বাঙালিরাই বাঙালিতে বাস দেওয়ার চেষ্টা করে। এখন কীভাবে আমি আমার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। আমি রিসেন্টলি দেশে যাওয়ার চিন্তা করতেছি, দেশে যাব, তো টিকিট কাটবো। এখন আমি যেই সময় যেতে চাইছিলাম, তো ওই সময় টিকিটের দাম অনেক। তো আমি নিজে বিভিন্ন এয়ারলাইন্সে খবর অনলাইনে চেক করি। তো আমি একটা এয়ারলাইন্স পাই, ইন্ডিয়ান এয়ারলাইন্স। এটাতে অনেক চিপ রেটে, আমি যেই ডেটে যাইতে চাই সেই ডেটে, বাট অনেক চিপ রেটে, অন্যান্য এয়ারলাইন্স থেকে এটা অনেক চিপ রেটে। সো আমি নিজে টিকিটটা কাটি, নিজে অনলাইনে কাটি। এটার প্রাইস পরে $1030। $1030 কাটার পরে পরে যখন আমি এটা ইউটিউবে এই বিষয়ে জানি যে এই এয়ারলাইন্সটা কেমন, সো বিভিন্ন মানুষের রিভিউ দেখা পরে আর এয়ারলাইন্সে যাইতে ইচ্ছা করলো না, যে টিকিটটা ক্যান্সেল করব। বিকজ ইন্ডিয়ান এয়ারলাইন্স অনেক বাজে। যদি আমি যাইনি, বিভিন্ন ইউটিউবের ভিডিও রিভিউ দেখছি, ওদের সার্ভিস অনেক খারাপ। সো এটাতে গেলে অবশ্যই জার্নিতে লং জার্নিতে একটু ভালো এয়ারলাইন্সে গেলেই ভালো হয়। টাকা একটু বেশি গেলে সমস্যা নেই। এটা যখন কাটছি তখন মাথায় ছিল না। আসলে একটা ছোট্ট ভুল করার পরে মানুষের মাথায় আসে যে না, এটা ভুল হইলো, এটা শুধরানোর চেষ্টা করি। তো তখন আমি এটা ক্যান্সেল করার চেষ্টা করি। আমি এক বাঙালি দোকানে যাই, ভাইয়ার সাথে কথা বলি যে ভাইয়া এরকম হয়েছে, আমি নিজে কাটছি, তো এটাকে ক্যান্সেল করতে হলে কীভাবে করতে হবে। তো উনি বলল যে ওনারা যদি কাটে, তো ওনাদের ওয়েবসাইটে ক্যান্সেল করার অপশন আছে, ওনারা করতে পারে। সো আমার ব্যাপারে উনি হেল্প করতে পারবে না। আমি চাইলে আমার এয়ারলাইন্সের সাথে যেই ওয়েবসাইটটা কাটছে ওয়েবসাইটের সাথে কথা বলতে পারি। আর নয়তো লাস্টে একটা কথা বললো যে আল্লাহ হয়তো আপনাকে এভাবে এভাবে কবুল করছে, তো আপনি এভাবে চলে যান। তো তখন আমি কুয়েত এয়ারলাইন্সে চেক করছিলাম, কুয়েত এয়ারলাইন্সের সেম প্রাইসে। সো এটা যদি ক্যান্সেল করতে পারি, আমি কুয়েত এয়ারলাইন্সে যাইতে পারবো সেম প্রাইসে, সেম ডেটে, আরও ভালো সার্ভিস পাবো। তো ওনার এই কথাটা বলার পর আমার মাথায় একটা আইডিয়া, কথা ঘুরলো যে হ্যাঁ, আল্লাহ কবুল করছে, এর জন্য এই এয়ারলাইন্সে কাটছি, বাট আল্লাহ আমার একটা সুযোগও দিছে যে যেহেতু তুমি ভুল করছো, ভুলটা শুধরাও। এখন আমি যদি এটা ক্যান্সেল করে আমি কুয়েত এয়ারলাইন্সে না কাটতে পারি, সুযোগটা যদি না নেই, তাহলে তো এটা আমার ব্যর্থতা। তো আমি এটা ক্যান্সেল করি। ক্যান্সেল করার পরে আমার ওয়েবসাইটে ফোন দেওয়ার পরে সাথে সাথে ওরা বলে আচ্ছা ঠিক আছে, এটা যা অ্যামাউন্ট গেছে আমি টোটাল অ্যামাউন্টটা রিটার্ন দিচ্ছি। দুইটা টিকিট কাটছে আমার আর আমার বোনের, দুইটা 2060 টাকার মতো। তো পুরো টাকাটা দিয়ে দিবে। বাট আমি যদি নিজে ক্যান্সেল করতে দিতাম, দোকানে যখন গেছিলাম উনি বলছিল প্রায় $200 করে খরচ হবে, $200-250 করে, বাংলাদেশের প্রচুর টাকা, প্রায় $1,00,000 মতো খরচ হয়ে যাবে, $1,00,000 মতো। যাই হোক, পরে আমি আমার ওয়েবসাইটে ফোন দিই, ওরা বলছে যে পুরো টাকাটা রিটার্ন দেবে, ক্যান্সেল করে দিচ্ছে। পরে সাথে সাথে এই কথা শোনার পর একটা মেল আসছে যে ওরা টাকাটা রিটার্ন দিয়ে দিবে, আমার এয়ার টিকিট ক্যান্সেল করে দেবে। সাথে সাথে আমি আবার ওই দোকানে যাই যে টিকিটটা কনফার্ম করার জন্য, কুয়েত এয়ারলাইন্স যেটা ভালো সার্ভিস সেম প্রাইসে, বাট ওই দোকানটা বন্ধ হয়ে যায়। সো এটা ব্যাড লাগছিল, দোকানটা বন্ধ হয়ে গেছে, ইটস ওকে। আমি কি করছি, আমি আরেক দোকানে, ওটা খোলা থাকে লং টাইম পর্যন্ত, এটা কুইন্সে, তো ওই দোকানে ফোন দিই। ফোন দিয়ে বলি যে ভাইয়া আমি এই ডেটে এই সময় যেতে চাই, এই সময় টিকিটের প্রাইস কত। সো উনি বলে টিকিট পড়বে $1,000। কুয়েত এয়ারলাইন্সে আমি যেই ডেটে যাবো এবং যেই ডেটে আসবো, টিকিট প্রাইস পড়বে $1,000। বাট আমি তখন দেখছি আমার অনলাইনে এটা $930, $70 বেশি। আমি ভাবছি হয়তো বা ওনাদের ওয়েবসাইটে বেশি, অথবা ওনাদের একটা চার্জ আছে, এটা বেশি নিতে পারে, $70 বা $50। আমি বলছি যে ভাই কিছু কমায় রেখেন। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যখন আসবেন তখন কমায় রাখবো। আমি কি তাহলে এখন বুক দিয়ে রাখেন। এখানে সিস্টেম হইলো, আপনি যদি কোথাও যেতে চান টিকিট বুক দিয়ে রাখতে পারেন। এখানে না, এটা সব জায়গারই। ওটা মেবি 3 দিন থাকে, 3 দিন ওই অবস্থায় থাকবে। আপনি 3 দিনের মধ্যে কনফার্ম না করেন, এটা ক্যান্সেল হয়ে যায় অটোমেটিক। তো আমি বলছি ওকে বুক দিয়ে রাখেন, আমি কালকে আসবো। তো উনি বলছে আমি তো কালকে থাকবো না, আপনি তার পরের দিন আসেন, পরের দিন 8টার মধ্যে আসলেই হবে। তো পরের দিন আমি আমার কাজ শেষ হয় 5টায়, বাট ওই দিন আমার ফ্রেন্ডও লেট আসছিল। তো সবাই জানে আমি ট্যাক্সি চালাই, তো ফ্রেন্ড লেটে আসছিল, কাজ শেষ হইতে হইতে মোটামুটি 7টার মতো বাজে যায়, 7টা 7:30। তারপর আমি তাড়াহুড়া করে ওইখানে যাই বলি যে এমন তো আসছি, এখন টিকিট কত রাখতে পারবেন। উনি বললে 1050 করে। আঙ্কেল ভাই এটা কি বললেন? আপনি আমাকে ফোনে বললেন $1,000, আবার বললেন আসলে কমায় রাখবেন। এখন আপনি 1050, দুইটা টিকিটে 50, $100 বেশি, 1000 থেকে আরো 50 টাকা বেশি। তো কিছুক্ষণ বলার পরে উনি বলে যে না ভাই, এটা আমার লস হয়ে যায়, হ্যান ত্যান।
এখন কি করবো, এখন ওই সময় যদি আমি আমার টিকিট কাটতে যাই, ওই সময় টিকিটের দাম আবার বেশি, চাইলেও যে রাগ করে অন্য জায়গায় কাটবো, এটা আমারই লস হইব। ওই সময় টিকিটের দাম হয়ে গেছে প্রায় $1100 মতো, 1150 এরকম, নাকি ছিলই না নাকি, এটা খেয়াল করি নেই, বাট না থাকলেও দাম ওই সময় বেড়েই যাবে। আগে বুক দিয়ে রাখাতে এটা এক সময় মনে করেন অনেকে, যেমন আমি বুক দিয়ে রাখছি, আমি যদি ক্যান্সেল দিই ওই সময় কেউ যদি বুক দেয় উনি কম দামে পাবে, এরকম বিষয়। সো আমি যখন বুক দিয়েছিলাম তখন কম দাম ছিল, বাট উনি আমাকে বলে এখন 1050 দিতে হবে। বাঙালি, ওনার দোকান হচ্ছে কুইন্সের জ্যাকসনাইটে, ওইখানে অনেক দোকান আছে জ্যাকসনাইটে, আমি যা বললাম ম্যাক্সিমাম মানুষই বাটপার। অনেক দোকানদার আমার ভিডিও দেখতে পারেন, বাট এটাই বাস্তবতা, অনেকে ভুক্তভোগী। আপনারা ব্যবসা করেন ঠিক আছে, ব্যবসা ওকে ঠিক আছে মানলাম, আমার টিকিটের দাম নাইলে বেশি, বাট উনি তো আমাকে বলছে $1000, তার থেকে কমায় রাখবে, বাট উনি আরো 1050 টাকা দাবি করছে। তারপরে অনেকক্ষণ বলার পরে যে ভাই এটা তো আমি আসছি অনেক দূর থেকে, আপনি কম দিবেন দেখেই তো আসছি, নাহলে আমি এখানে কেন আসতাম, আমরা যেহেতু কাটতে পারতাম। একথা বলার পর উনি বললো আচ্ছা ঠিক আছে, আমি 1025 করে রাখবো। দুইটা টিকেটে $2050। আমি ঠিক আছে ওকে, অনেক কিছু করার নাই, ফাইসা গেছি, তো টিকিটটা কাটেন। আমি তখন জেল করার চেষ্টা করছি, এখানে বাংলাদেশে যেমন বিকাশ, এখানে জেল করে টাকা পাঠানো হয়। সো জেল করার চেষ্টা করছি, জেল যাইতেছিল না, কোন একটা সমস্যা, এখানে মাঝে মাঝে সমস্যা হয়, অনেক সময় ক্রেডিট কার্ডে পেমেন্ট হয় না, জেলে হয় না। তো আমি ব্যাংকে থেকে টাকা তুলে আনলাম $1000, ওখানে যদিও বিল আসছে 2050, বাট 1000 বেশি ব্যাংকে তোলা যায় না। $1000 তুইলা ওনাকে বললাম যে $1000 তুলতে পারছে, আর তো তুলতে পারতেছে। উনি বলল আচ্ছা সমস্যা নেই, তুমি পরের দিন দিয়ে দিও। আমি ঠিক আছে। পরে উনি আমার আবার বলে যে ভাইয়া আমি অনেকক্ষণ চেক করলাম, চেক করার পর দেখি যে আমার আপনার টিকিটে আরো $5 লস হয়ে যায়, আপনি বরঞ্চ আমার 1025 না 1030 করে দেন, দুইটা টিকিট 1060, মানে আরো $10 বাড়া হলো। তখন আমার আরো বেশি রাগ লাগছে, তখন আমি ওনাকে ডাইরেক্ট বলছি ভাই আপনি তো আমার সাথে বাটপারি করতেছেন, আপনি বললেন যে 1000 থেকে কমায় রাখবেন, তারপরে 1025 গেল, এখন 1030 হয়ে গেল, কিছু করার নাই, দিয়া দিছি। উনি বলে যে ভাই রাগ করলে দিয়েন না, আমি না আপনার যেহেতু খরচ হয় তো কিছু করার নেই, টাকাটা দিয়েছি। তো এটা হচ্ছে একটা সাধারণ কাহিনী, এটা আমার কিছু না, এরকম কাহিনী বাংলাদেশেও ঘটে, বাট আমেরিকাতে আসার পর এরকম কাহিনী দেখবে, এটা তো ভালো, মানে এগুলা তো হয় না, কারণ আমেরিকা রুলসে চলে। বাট এটা মজার বিষয় কি জানেন, আমেরিকায় যত রুলস এখানে তত 2 নাম্বারই। আপনি যদি ধরা খান তাহলে আপনি চোর, এটা সব দেশেই, বাট এখানে বেশি রুলস, বেশি 2 নাম্বারই চলে, বাট ধরা খাওয়া যাবে না। এখানে বাংলাদেশে যেমন আপনারা লোক দিয়ে চাকরি নেন না, এখানে ওই সিস্টেম আছে, পরিচিত হইলে চাকরি পাওয়া যায়, কিন্তু এখানে তো আমাদের বাঙালির তেমন ভালো পোস্টে নাই। ইদানিং কিছু পুলিশের লাইনে গেছে, বাট পুলিশের লাইনে গেলে যোগ্যতা লাগে। অন্যান্য কিছু সেক্টর আছে যেগুলোতে পরিচিত হইলে যাওয়া যায়, বাট ওই সেক্টরে আমাদের কোনো বাঙালি নেই, কোনো অফিসিয়াল সেক্টরে বাঙালি নাই। বাঙালি হয় গাড়ি চালায়, নাহলে ডানকিন করে, আর কিছু কিছু ইদানিং পুলিশে ঢুকছে, আপনার অল্প কিছু হাতে কোনো কয়েকজন এটা কি বলে পোস্ট অফিসে ঢুকছে, ওগুলাও সুপারিশ না, ওগুলাও নিজের যোগ্যতা যাওয়া লাগে। বাট অফিসিয়াল যেসব জবগুলো যেগুলো সুপারিশে হইব, ওগুলাতে কোনো বাঙালি নেই। যাই হোক, এই হলো একটা ঘটনা, আমার সাথে ঘটছে। এখন কিছু করেন, এখন টিকিট কাটছি, দেশে যাব। এখন আমার টিকিট দাম পড়ছে, দুইটা টিকিট কুয়েত এয়ারলাইন্সে $2060, মানে একটা $1030 করে। এখন যদি টিকিট কাটতে যাই, এগুলোর প্রাইস পড়বে প্রায় $1500, যেগুলা বাংলাদেশের টাকায় প্রায় 1.5-2 লাখ টাকার মতো পড়ে যায়। সো এখানে টিকিট কাটার সিস্টেম, আপনি এখানে সব জায়গায় টিকিট যদি আপনি আগে কাটেন, 1-1.5 মাস 2 মাস আগে কাটেন, তাহলে একটু চিপ রেটে কাটা যায়। আর যদি আপনি ইনস্ট্যান্ট কাটতেন, তাহলে ভালো এয়ারলাইন্সে যাইলে অনেক টাকা পড়ে, 1500-2000 পর্যন্ত পড়ে, কারণ সিটগুলো যখন শেষ হয়ে থাকে তখন তারা প্রাইস দাম বাড়ায় দেয়। এই হচ্ছে হিস্টোরি। এছাড়াও আমাদের এখানে আরেকটা, অনেকে যারা আসছেন ড্রাইভিং নিয়ে, এক আপু কমেন্ট করছে যে ড্রাইভিং উনি শিখতে গেছে, ওনার 15টা ক্লাস নিছে, এরকম অহরহর ঘটে। আমার এক ফ্রেন্ডই, ও মানে ভিডিওটা দেখবে, ও প্রায় এরকমই 10-15টা ক্লাস নিছে। এটা হচ্ছে আপনার, আচ্ছা এজেন্সির নাম নাই বলি, ওদের বদনাম না করি, আসলে এটা ওদের বিজনেস পলিসি, আমরা চাইলেও এগুলো ভাঙতে পারবো না, ওরা ব্র্যান্ড হয়ে গেছে। সো ওরা কি করে, ওরা প্রথমে 10টা ক্লাস নেয়, 10টা ক্লাসের প্যাকেজ ছিল $500, বাংলাদেশের 50-60 হাজার টাকা। তো 10টা ক্লাসের প্যাকেজ নেয়, আপনি ক্লাস করলেন, করার পর ওরা সবকিছু সহজে শেখায় না, কিছু কিছু বাজায় রাখে, এটা ওদের খুব বাজে জিনিস। ওরা বাজায় রেখে আরো 4-5টা ক্লাস করে, কারণ
ক্লাস শেষে পাস হইলে পরে তো আপনার কোনো কাজ নাই, আপনার থেকে 2টা ক্লাস নেয় যদি ওরা $100 বেশি কামাই তারে, এটা তো ওদের লাভ। তো ওরা প্রথমে 10টা ক্লাস করে মোটামুটি ভাবে করায়, পরীক্ষা দেওয়ায়, ফেল করলে আবার করায়, এরকম করে প্রায় 15-20টা ক্লাস নেওয়া হয়। এরকম না যে সবারই নেওয়া হয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা দেশে গাড়ি শিখে গেছে, বা কিছু কিছু মানুষ আছে ওদের হয়ে যায়, বা যাদের একটু মানে চাইলে চেষ্টা মানে একটু টিচারে এফোর্ট দিয়ে হইব, ওগুলার ওরা সুযোগ নেয়, যে ওরা টিচাররা ওগুলার এফোর্ট দেয় না, সময় যেহেতু লাগাইতেছে আরেকটা সময় লাগে, এরকম করে। আমারটা 10টা ক্লাস ছিল $500, আমার আরো $30 ডিসকাউন্ট ছিল, $470 গেছিল আমার। এটা হলো এক্সাম সহ সব ফুল প্যাকেজ ড্রাইভিং এর। তো $470 দিয়ে আমি 10টা ক্লাস নিছি। আমি 7টা ক্লাস মেবি নেওয়ার পরে বলছিলাম পরীক্ষা দিয়ে দিই। আমার টিচারও বলছিল যে না, 10টা নিয়ে নাও, তুমি ফেল করবে না, সমস্যা নাই। কারণ যদি 7টা ক্লাসের পরে আমি যদি পরীক্ষা নিয়ে নিই, 3টা ক্লাসের টাকা যদি রিটার্ন চাই। যাই হোক, বাট আমার টিচারটা ভালো ছিল। আমার যে ফ্রেন্ডের কথা বললাম, ও যে ড্রাইভিং স্কুলে পরীক্ষা দিয়েছিল 2বার না 3বার দিয়েছিল, তারপরে ফেল করছে। পরে ওর ভিতরে যদিও কনফিডেন্স আসছে, বাট ওরে আবার আমার টিচার কাছে নিয়ে গেছিলাম, আমার টিচার থেকে 2টা ক্লাস নিয়ে পরীক্ষা দিছে, আলহামদুলিল্লাহ পাস করে গেছে। ও আরেকজন আছে, আর ছোট ভাই, ও এরকম 10-15টা ক্লাস নিয়ে ওইখান থেকেই পাস করছে, ওর আইডিয়া হয়ে গেছিল। সো এত ক্লাস নেওয়া লাগে না, এদেশের ড্রাইভিং একদম ইজি। আমি বাংলাদেশে কখনো গাড়ির সামনে স্টার্টিং এ বসেই নেই। সো আমি যেহেতু 7টা ক্লাসের পরে নিজেকে মনে করছি যে পরীক্ষা পাস করতে হবে, বাকি সবাই আসতে পারবেন, কারণ আমার অনেক ভয় লাগতো। এখন আমি যেহেতু অল্প সময় শিখে গেছি, তাহলে আপনারাও পারবেন। এটা ড্রাইভিং একদম ইজি। বাংলাদেশের মতো তো রাস্তাঘাট নেই, দেশের রাস্তাঘাট সোজা যাও। সো কোনো খালি রুলস গুলো ফলো করে, আর কোনো তাড়াহুড়া নেই, সবাই রিল্যাক্সে। সো এগুলা ইজি। বাট কিছু কিছু টিচার আছে যারা একটু বিজি করে এটা ঝামেলা করে দেয়, লেট করা, ক্লাস বেশি নেওয়া, এটা তাদের ব্যবসা, তারা তো ক্লাস বেশি নেবে। এই হচ্ছে অবস্থা। আপনারা যারাই আসবেন আমেরিকাতে, আসার পর বা আসার আগে ড্রাইভিং তো ইম্পর্টেন্ট, তবে আসার পরে করাটাই ভালো। কারণ এখানে আসবেন, অল্প অল্প টাকা ইনকাম করবেন, ড্রাইভিং নেবেন, এই কাগজ সেই কাগজ, অনেক কিছু কাগজ বানাতে ইনকাম করবেন, আস্তে আস্তে বানাবেন, তাড়াহুড়োর কিছু নেই। সো এই ছিল আজকে ভিডিও, 2টা স্টোরি। আমেরিকাতে এরকম অহরহ আরো অনেক স্টোরি ঘটে, বেশিরভাগ ফেস করে যারা স্টুডেন্ট, তাদের সাথে আরো 2 নম্বরে হয় বেশি, তাদেরকে আরো চাপে পড়তে হয় বেশি। আমরা তো যারা আসছি কাগজপত্র নিয়ে আসছি, আমাদের তো একটা পাওয়ার আছে। তারা তো অনেক কষ্ট করে, তাদের অনেক জায়গায় এমনও হয় তারা কাজ করে বেতন পায় না, 1 সপ্তাহ 2 সপ্তাহের বেতন ফালাই রেখে চলে আসতে, কিছু করার নেই। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিও পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।